মিয়ানমারের সংঘর্ষের জেরে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ কড়াকড়ি করেছে বিজিপি কোস্টগার্ড। তার ওপর ক্যাম্পে পাওয়া যাচ্ছে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যারা এক সপ্তাহ আগে রাখাইন থেকে বাংলাদেশে ঢুকেছেন। তারা বলছেন মিয়ানমারে আরাকান আর্মি নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এরই মাঝে সীমান্তে এবং নাফ নদীতে নিয়মিত টহল দিয়ে যাচ্ছে বিজিবি। এরপরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। সপ্তাহখানেক আগে শাহপরীর দ্বীপ দিয়ে কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশে এসেছিলেন। স্থানীয় সূত্রগুলোর দাবি, টেকনাফ থেকে বান্দরবান পর্যন্ত সীমান্তের 16টি পয়েন্ট দিয়ে এই বাংলাদেশে আসে রোহিঙ্গারা। এই কাজে জড়িত 20 জনের একটি দালাল চক্র। বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারবে না। সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও আবারও কিন্তু ক্যাম্পে পাওয়া যাচ্ছে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিজিবি রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক রোধ এবং অবৈধ অস্ত্রধারীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এবং নাফ নদীতে নিয়মিত টহল বাড়ালেও কাজ হচ্ছে না। আরাকান আর্মির নির্যাতন থেকে বাঁচতে দালাল চক্রের হাত ধরে এই পারে পাড়ি দিচ্ছে রোহিঙ্গারা। সামগ্রিক বিষয়ে আমরা কথা বলতে চাই। যুক্ত হচ্ছেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। জনাব আবু মোর্শেদ চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বলা হচ্ছিল, হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তারপরে আমরা দেখলাম এক সপ্তাহে একই পরিবারের 8 রোহিঙ্গা সদস্য আমাদের দেশে চলে এলো। আমরা আসলে কি বুঝবো? আমাদের মানবিক যে দৃষ্টিভঙ্গি তার সুযোগে তারা চলে এলো, নাকি আমাদের একটা অসচেতনতা ছিল যেটার ফাঁক গলিয়ে তারা চলে এলো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। আসলে গত মে মাস থেকে এই ধরনের স্প্লিট টাইপের রোহিঙ্গা এবং নন রোহিঙ্গা যারা আছে এরা কিন্তু অনুপ্রবেশ হচ্ছে এখানে। বিশেষ করে এখানে যারা অনেক রাখাইন এবং চাকমারাও কিন্তু ঢুকেছে। কারণ আপনি একটু আগে বলেছেন আমাদের যে টেকনাফ থেকে হিলট্রেক্টের যে বিশাল একটা লাইন আছে, বর্ডার লাইন, এখানে সবখানে যে পাহারা দেওয়া সেই সক্ষমতা কিন্তু আমাদের নেই, এত ফোর্স। সুতরাং এখানে যে জিনিসটা হচ্ছে, জিরো লাইনের পাশাপাশি রোহিঙ্গারা তো দালাল চক্রের মাধ্যমে আসছে, ওদের কিছু আত্মীয় স্বজন কিন্তু এপারে আছে। সুতরাং আমরা যেটা আনঅফিসিয়ালি যেটা লক্ষ্য করেছি, ওখান থেকে যে আরাকান স্টেটে ওদের গভর্নমেন্ট বাহিনী ওখানে ডিক্লেয়ার করেছিল এখানে বোম্বিং করা হবে, তোমরা এখান থেকে সরে যাও। এবং ওরা ত্রিমুখী আক্রমণের শিকার। একদিকে আরসারা ওদেরকে ফোর্স করতেছে, ওইদিকে আবার আরাকান আর্মি এবং রাখাইন স্টেটের যে বিজিবি যে মায়ানমারের যেসব আর্মি রয়েছে তারাও কিন্তু ফোর্স। সুতরাং ওরা কিন্তু ত্রিমুখী সংঘর্ষের শিকার। এবং যেটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের বর্ডার গার্ডের অবশ্যই আমাদের জলসীমানা যেটা আছে কোস্ট গার্ড এবং বিজিবি তো টহল দিচ্ছে। এর বাইরেও যেখানে আমরা যে হিলট্রেক্টের যে বেল্টটা রয়েছে ওইখানে কিন্তু প্রচুর সমাগম হচ্ছে। কেউ আহত হয়ে আসছে, কেউ এখানে যেটাকে আমরা পুশ ব্রেক হচ্ছে, পুশিনও হচ্ছে, সবকিছু হচ্ছে। তারপরে এটা ঠেকানো যাচ্ছে না এবং ঠেকানোটা ভেরি ডিফিকাল্ট। কারণ আমি আগেই বলেছি যে এখানে কিন্তু এই এত বড় পাহাড়ি এলাকা আমাদের দ্বারা আমাদের সেই সক্ষমতা এখনো হয়নি। সুতরাং আমি মনে করি এটাকে ঠেকানো দরকার, কারণ এভাবে চলতে পারে না। এভাবে চলতে পারে না, কিন্তু সমাধানটা কোথায় সেটাও তো একটা প্রশ্ন বটে। কারণ দালাল চক্রকে আমরা বলে দিচ্ছি দালাল চক্র আছে, আমরা এটাও জানি 20 জনের একটা দালাল চক্র, তাহলে ধরতে সমস্যা কোথায়? আমরা ধরতে পারছি না কেন তাদের? না, 20 জনের দালাল চক্র আসলে এদের তো কপালে লেখা থাকে না। এই দালাল গুলাকে ট্রেস করে বের করতে হবে কারা আসছে। এটা বের করা কঠিন না, কিন্তু দালাল চক্র, রোহিঙ্গাদের মধ্যে দালাল চক্র রয়েছে। কারণ এরা জানে বাংলাদেশে কোথায় কি আছে, এরা কিন্তু অলরেডি ভেরি মাচ এওয়ার অফ ইট। সুতরাং আমার প্রশ্নটা এখানে, আমরা যখন বলে দিচ্ছি 20 জন, তার মানে তারা চিহ্নিত, নয়তো 20 জন কিভাবে বলা যাবে? এটা কৌশল, এটা কিন্তু অহরহ আসছে। এখানে 20 জন আরো বেশি আছে। এটা শতাধিক দালাল চক্র রয়েছে। এরা কিন্তু এখানে 20 জন বলে কথা নেই, প্রচুর দালাল চক্র এখানে আছে যারা শুধু ক্রস বর্ডার এখানে পার করে দেওয়ার জন্য এরা হিউম্যান ট্রাফিকিং এরা করে থাকে। সুতরাং আমি মনে করি আমাদের যেহেতু ইন্টেলিজেন্স আছে, এদের খুঁজে বের করা খুব একটা কঠিন হবে না। কারণ এটা তো আমরা যারা আসছে ওইখান থেকে ওদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেট করা হয়, তাহলে বুঝতে পারে কে নিয়ে আসছে। এবং এটা ট্রেস করা ভেরি ডিফিকাল্ট, কারণ এরা কিন্তু ওদের নাম বলে না, এদের ছবিও তো নাই। সুতরাং তারপরও কোন একটা মেকানিজমের মাধ্যমে এই দালাল চক্রকে বের করা একটা হ্যাঁ, বুঝতে পারছি। একটা বড় সংকট ব্যাপার হচ্ছে যে রোহিঙ্গারা যেভাবে কথা বলে, যে টোনে কথা বলে, এবং কক্সবাজারের স্থানীয় যারা আছেন তারা যে টোনে কথা বলে, এটা একেবারে কাছাকাছি। ফলে রোহিঙ্গারা খুব দ্রুত আসলে স্থানীয়দের সাথে মিশে যাচ্ছে। এটাও তো এক ধরনের শঙ্কা তৈরি করছে। এই জায়গা থেকে আপনারা সিভিল সোসাইটির দিক থেকে কি করছেন? না, অবশ্যই, কিন্তু কক্সবাজারের যারা অধিবাসী তারা কিন্তু ইজিলি ট্রেস করতে পারে। ওদের অ্যাকসেন্ট আমাদের অ্যাকসেন্টের সাথে ডিফারেন্ট, কিন্তু অন্য কোনো জেলার মানুষ হলে এটা ভেরি
ডিফিকাল্ট। আমার মনে হয় এটা কক্সবাজারের কিছু বাসী এবং স্থানীয় যারা স্থানীয় প্রশাসনের সাথে আছে এরা কিন্তু এই প্রসেসের সাথে কেউ ইনভলভ না। কারণ এখানে শুধু সরকার হলে হবে না, আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, লোকাল গভর্নমেন্টের যারা স্থানীয় এদেরকে কিন্তু ইনভলভ করতে হবে। আপনি যে ট্র্যাকিং মেকানিজম কিংবা বলেন দালাল চক্র বের করা, কিন্তু ওদেরকে কিন্তু আপনাকে আমাদের টিমের মধ্যে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এটাকে ট্যাকেল করা যাবে। কারণ কমিউনিটি ইনভলভমেন্ট না হলে কোনো সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমি দেখেছি সরকার বিভিন্ন পর্যায়ে এদের কিন্তু খুব একটা ইনভলভমেন্ট নাই, সুতরাং এদেরকে কিন্তু ইনভলভ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দিয়েছেন। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। এবং আসলে রোহিঙ্গারা আরাকান আর্মির নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন দালাল চক্রের হাত ধরে বাংলাদেশে এসেছেন। গেল এক সপ্তাহে অন্তত একই পরিবারের 8 সদস্য তারা কিন্তু বাংলাদেশে এসেছেন।